শুধু শারীরিক নির্যাতনই মানুষকে আঘাত করে না। মানুষের ব্যবহার বা খারাপ কথা একজন মানুষকে ভেতর থেকে টুকরো টুকরো করে ফেলতে পারে। আর এই কথার যন্ত্রণা এতটাই তীব্র হতে পারে যা মানুষকে বাঁচার দিকে নয়, বরং তিলে তিলে মরার দিকে ঠেলে দেয়। একটা সাধারণ মহিলা সুন্দর একটা সংসার কামনা করে, কিন্তু যদি তা না হয়ে তাকে নিয়তই সহ্য করতে হয় মানসিক অত্যাচার, অপমান আর অবহেলা, তবে সে নিঃশব্দে সহ্য করতে করতে একসময় তার নিজস্বতা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। যখন সেই মেয়ে অন্যায়, অবহেলা ও অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়, তখনই তার চরিত্রে কলঙ্ক লাগে। চুপচাপ সহ্য করা মেয়েটি যখন মুখ খোলে, তখন সে চরিত্রহীন হয়ে যায়, আর আপন মানুষগুলো যেন তার কাছে পর হয়ে যায়। আপনাদেরকে বলে দিই, আমি বলছি হইচই প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত লজ্জা ওয়েব সিরিজের সিজন 2 এর কথা। তার আগে আমরা ছোট্ট করে এই ওয়েব সিরিজের সিজন 1 এর গল্পটা সংক্ষেপে জেনে নেব বোঝার সুবিধার। সিজন 1 এর মুখ্য চরিত্র জয়া একজন অত্যন্ত শান্ত স্বভাবের নারী। তার স্বামীর নাম পার্থ এবং তাদের একটি মেয়ে আছে যার নাম শ্রুতি। তাদের আজকের গৃহপ্রবেশ অনুষ্ঠানে মা গ্রামের বাড়ি থেকে এসেছেন। বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে দীপাঞ্জন ও রুদ্র তাদের স্ত্রীদের নন্দিনী ও শাশ্বতী সঙ্গে এসেছে। অনুষ্ঠানে দীপাঞ্জন পার্থকে জিজ্ঞাসা করে ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিটের। পার্থ ঠিকঠাক বলতে না পারায় জয়া জানায় এটি 2200 স্কোয়ার ফিটের। এই সামান্য ব্যাপারেই পার্থ সকলের সামনে জয়াকে অপমান করতে শুরু করে, বাজে ভাষায় কথা বলে। 15 বছরের বিবাহিত জীবনে জয়া তার স্বামীর কাছ থেকে এভাবেই অপমানিত হয়ে আসছে। এরা খুব ভালো ছবি আঁকতে পারে, কিন্তু পার্থ সেটিরও কোনো মূল্য দেয় না, বরং বলে ওগুলো টাইম নষ্ট করা কাজ। টি এনজিওতে কাজ করে, কিন্তু পার্থ ছোট করে বলে ও এনজিওতে ছোটখাটো একটা কাজ করে আর কি, আর কিছুই না। হ্যাঁ, এই ছোট ছোট অপমানগুলো মনে রাখবেন, যা পরবর্তীতে জয়ার জীবনে পরিবর্তন আনবে। এদিকে অনুষ্ঠানে জয়ার মা ও বোনও এসেছে। তার বোন আচার বানানো নিয়ে তাকে ছোট করে। অন্যদিকে নিজের মেয়ে শ্রুতি তার মায়ের অক্ষমতাগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে। এই ছোট ছোট কথাগুলোই জয়ার মনকে ক্ষতবিক্ষত করে তোলে। এক রাতে জয়া একটি নতুন পোশাক পরে স্বামীর কাছে গেলে পার্থ তার প্রশংসা না করে বরং বলে তাকে পাক্কা রাস্তার মেয়ের মতো লাগছে। এতে জয়ার মন আরও ভেঙে যায়। এভাবেই দিনের পর দিন মানসিক অত্যাচার সহ্য করতে থাকে সে। একদিন সাংসারিক কাজকর্মের চাপে জয়ার অফিসে যেতে দেরি হয়। পার্থের কাছে লিফট চাইলে প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়। গাড়িতে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সামান্য ধাক্কা লাগে এবং পার্থের গাড়িতে একটু দাগ হয়। ঝামেলা শুরু হলে জয়া গাড়ি থেকে নেমে পার্থকে থামানোর চেষ্টা করে, কিন্তু পার্থ সকলের সামনে তাকে আরও বেশি অপদস্থ ও অপমান করে। রাস্তার সেই ঘটনা জয়া কিছুতেই ভুলতে পারে না। অফিসে কাজ করার সময়ও তার ভুল হতে থাকে, যার জন্য তাকে অনেক কথা শুনতে হয়। বাড়ি ফিরে রাতের খাবারের টেবিলে বসেও সে ঘটনাটি ভুলতে পারে না এবং খাওয়া ছেড়ে উঠে যায়। পার্থের মা মন্তব্য করে, বেশি বউকে লাই দিলে এরকমটাই হয়। রাতে পার্থ যখন জয়ার কাছে যেতে চায়, তখন এই প্রথমবার জয়া তাকে সরিয়ে দেয়। এতে পার্থ কিছুটা রাগান্বিত হয়। পরের দিন সকালে জয়া জানায় যে সে কিছুদিন একা থাকতে চায়। পার্থ পরের দিন সকালে তার মাকে সমস্ত ঘটনা জানায়। পার্থর মা তাকে তার বাড়িতে পাঠিয়ে দিতে বলে। এই সময় পার্থ তার ভাইকে ফোন করে এবং জয়াকে নিয়ে যাওয়ার জন্য ও হাসপাতালে দেখানোর ব্যবস্থা করতে বলে। এর কারণ হসপিটালে রোগীদের দেখে সে যেন ভয় পেয়ে পালায়, ঠিক তেমনি হয় সে পালিয়ে যায়। হসপিটাল থেকে পালিয়ে আসার জন্য পার্থ যার সঙ্গে রাগারাগি করে। পার্থ সেখান থেকে চলে গেলে জয়া রেগে গিয়ে টেবিল ল্যাম্পটা ছুঁয়ে বাড়ে, আর সেটা তার মেয়ে শ্রুতির কপালে আঘাত লাগে। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর জয়ার ভাইকে পার্থ বলে যে আমি কোনো পাগল মহিলাকে আমার মেয়ের কাছে রাখতে চাই না। পরের দিনকে জয়া যাওয়ার সময় তার মেয়েকে বলে তুই আমার সাথে চল, কিন্তু শ্রুতি যেতে রাজি হয় না। আবার বলে ঠিক আছে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে আসিস, তাতে হয় না। সে বলে তোমার জন্য বাড়িতে অশান্তি লেগে। তো এদিকে দেখানো হয় জয়ের বোন টিয়া কিছুতেই তার বোনের সঙ্গে শেয়ার করতে রাজি ছিল, আর তাকে সবসময় ছোট করতে থাকে। জয় অফিসে যায় তার কলিগ মৌকে ভালো ডাক্তারের খোঁজ নিতে বলে। এরপরে তার একটা রেস্টুরেন্টে খেতে যায়, আর মৌ তার উকিল বন্ধুকে ডাকে। বন্ধুটি এসেই কি খাবে সবটা জিজ্ঞাসা করে। তখন জয়া বলে সবাই যা খাবে সেও সেই খাবে, কারণ এতদিন তো সেরকমই করেছে, তার কোনো গুরুত্ব দেয়া হয়নি। তার স্বামী যাকে তো সে সেটাই খেত, কিন্তু এবারে ব্যাপারটা উল্টো হওয়াতে তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। নিজের পছন্দের মতন খাবারও অর্ডার করে। এর পরের দৃশ্যে দেখানো সাইক্রেটিস এর কাছে দেখাতে চাই। সাইক্রেটিস জিজ্ঞাসা করে তুমি কি এরকমই শান্ত ছেলে? তখন জয়া বলে না, আমি খুব চঞ্চল স্বভাবের ছিলাম। আর সবকিছুই সাইক্রেটিস থেকে খুলে বলে জয়া।
এরপরে দেখানো হয় জয়া খুব ভালো গান করত। একদিন সে গান করতে লাগলে পার্থ তাকে বলে, তোমাকে একদম বাইজির মতো লাগছে। তারপর থেকে সে গান গাওয়া বন্ধ করে দিয়েছে। আবার দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় মৌবাড়ির অনুষ্ঠানে জয়া যায়, আর সেখানে সূর্য যায়। সূর্য গান করতে থেকে আর জয়াও গান করতে থাকে। জয়ের উপরে সবাই অবাক হয়। মৌ আর সূর্যের সাথে জয়া একটা রেস্টুরেন্টে যায়। তাদেরই অজান্তে পার্থ আর তার বন্ধু আর তাদের স্ত্রীরা সেই রেস্টুরেন্টে গেছে। এরপরে দেখানো হয় যে পার্থ তাদের কাছে উঠে গিয়ে অপমান করে। এমনকি পার্থ জয়াকে বলে, তুমি একটা বাজারের মেয়ে। এই কথাটা শুনে সূর্য তো রেগে গিয়ে তার কলার ধরে নেয়। আর পরেও পার্থ জয়াকে অপমান করতে ছাড়ে না, আর জয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দিন পার্থ জয়াকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। আর যেহেতু সূর্য লয়, আর সেজন্য মৌ আর জয়ের ভাই সূর্যের কাছে যায়। এদিকে সূর্য বলে, আপনি কি ডিভোর্সটা চান? তখন জয় বলে, এত বছর সংসার করেছে, হয়তো সে রেগে আছে, সেই জন্য এরকম ডিসিশন নিয়েছে। তাহলে সূর্য বলে, আমাদেরকে কোর্টে আপনি করতে হবে। তারপরে আবারও একদিন জয়া সূর্যের কাছে যায়। তখন সূর্য বলে, যখন কোর্টে ব্যাপারটা চলে গেছে তখন আর এই ব্যাপারটা ব্যক্তিগত থাকে না। সূর্য এও ফলে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেছে। তুমি যে ল্যাম্প দিয়ে তোমার মেয়ের মাথায় আঘাত করেছো এটা তারা প্রমাণ করতে চায়। তখন জয় বলে, তুমি এই কেসটা জিততে পারবে। তখন বলে, আমি যদি বন্ধু হতাম তাহলে বলতাম তুমি ডিভোর্সটা নিয়ে নাও, আর যদি বল উকিল হয়ে বলতে তাহলে আমি এই কেসটা জিতব। দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় শুনানির ডেটে শ্রুতিকে হাজির করা হয়েছে। শ্রুতিকে তার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করলেই সে জানায় তার মা সবকিছু ভুলে যায় এবং তার জন্য বাড়িতে দুর্ঘটনাও ঘটে। কোর্ট মুলতবি হওয়ার পর জয়া শ্রুতির সাথে কথা বলতে যায়। শ্রুতি ভালোভাবে তার মাকে বুঝিয়ে বলে যে সে ভালো আছে তার বাবার সাথে। এরপরের দৃশ্যে জয়া আর সূর্যকে দেখানো হয় তারা আলোচনা করছে যে জয়াকে এবার পার্থের অপমানের বিষয়ে কথা বলতে। জয়া তার অপমানের কথা বলতে চায় না, কিন্তু সূর্য বলে, কেন, আপনার কি লজ্জা করছে? 15টা বছর সংসার করার পর আজকে আপনাকে স্বামীর জন্য ভিক্ষা চাইতে হচ্ছে। ওটা বলা হচ্ছে আপনি পাগল, আপনি আপনার মেয়েকে মানুষ করতে পারবেন না। এগুলো শুনে আপনার লজ্জা হচ্ছে না? সেই কথা শুনে জয়া হাউহাউ করে কেঁদে ফেলে। দেখানো হয় জয়ার মা বলছেন, তোমার হাতে পায়ে ধরে ফিরে যাওয়া উচিত পার্থের কাছে। কিন্তু জয়া বলে, হ্যাঁ, আমি করতাম যদি আমার মেয়ে চাইত। আমার মেয়েও তো আমায় চায় না। এবার আমি নিজের সম্মানের জন্য লড়ব। আমি যে পাগল নই এটা প্রমাণ করব। আর যদিও হয়ে থাকি সেটা কাদের জন্য সেটাও প্রমাণ করব। কেউ কি আমার মন খারাপের ব্যাপারে কখনো জিজ্ঞাসা করেছে? তুমি আমার মা, তুমিও তো জিজ্ঞাসা করনি। কিন্তু মনের আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায়। এরপর বাড়ির সকলে বুঝতে পারে তার এই রকম অবস্থার কারণ। পরের শুনানিতে সূর্য বলে, আমার ক্লায়েন্টকে 15 বছর মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। আমি ভারতীয় দণ্ডবিধির 509, 294 এবং 494 ধারায় মামলা শুরু করার নিবেদন করছি। পার্থ ঘাবড়ে যায়, আর জয়া এই প্রথম পার্থের চোখে চোখ রাখে। এই পর্যন্তই ছিল সিজন 1-এর গল্প। এরপর সিজন 2-এর গল্প শুরু হয় বোলপুরের একটি রিসোর্টে। সেখানে জয়া আর সূর্যকে দেখা যায়। সূর্য গিটার বাজাচ্ছে আর জয়া গান করছে। হঠাৎ সূর্যের হার্ট অ্যাটাক হয় এবং জয়া বুঝতে পেরে খুব ঘাবড়ে যায়। মধ্যরাতে লোকজনকে ডাকলেও কেউ আসে না এবং সূর্যের মৃত্যু হয়। সেই সময় আশেপাশে আর কেউ না থাকায় পুলিশ জয়াকে থানায় নিয়ে যায়। অফিসার জানতে চান জয়ার সাথে সূর্যের সম্পর্ক কি। উত্তরে জয়া বলে, সে আমার বন্ধু আর আমার উকিল ছিল। সূর্যের মৃত্যুতে জয়া খুবই ভীত ছিল, কিন্তু পুলিশ অফিসারের কুরুচিপূর্ণ মন্তব্য ও কথাবার্তায় জয়া আরও ঘাবড়ে যায়। ঠিক এই সময় থানায় একজন সিনিয়র অ্যাডভোকেট আসেন, অমর্ত্য বাবু। তার এক মক্কেলকে পুলিশ গ্রেফতার করেছে, তার জামিনের ব্যবস্থা করতে তিনি এসেছেন। তাদের কথাবার্তার মাঝে অমর্ত্য অফিসারকে বলেন, আপনি এই ভদ্রমহিলাকে কেন এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করছেন? একটা ফোন করার সুযোগ দিন। উনি আইন অনুযায়ী একটা ফোন করার সুযোগ পাবেন। এরপর অমর্ত্যবাবু জয়াকে বলেন, আপনি যদি কোনো উকিল নিয়ে আসতেন তাহলে আপনাকে এভাবে হয়রানি হতে হতো না। আমি তো কাউকে চিনি না, আমার এক বন্ধু মৌ আছে, সেই করবে। অমর্ত্যবাবু তাকে একটি কার্ড দিয়ে বলেন, যদি সে কিছু না করতে পারে তাহলে আমাকে ফোন করবেন। কথা মতো পুলিশ জয়াকে ফোন করতে দেয়। জয়া মৌকে সবকিছু জানায় এবং বলে যে সূর্য আর বেঁচে নেই। কথা শুনে মৌ হতবাক হয়ে যায়। পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সূর্যের স্ত্রীকেও ফোন করা হয়, তার নাম স্নেহা। এমন খবর শোনার জন্য স্নেহা একেবারেই প্রস্তুত ছিল না। জয়ার বাড়িতে এখনও কেউ জানে না যে জয়া পুলিশ স্টেশনে আছে। তাই তার স্ত্রীকে জিজ্ঞাসা করে জয়া কোথায় গেছে জানে কিনা। স্ত্রী জানায় জয়া মৌয়ের বাড়িতে গেছে। জয়ার বোন তার নামে বাজে কথা বলতে থাকে এবং বলে সে এখন আর সাধারণ নারীর মতো ব্যবহার করে না, সে অনেক বদলে গেছে।
সে বান্ধবীর বাড়িতে রাত কাটাতেও শুরু করেছে। তখন তার বৌদি বলে, তুমি তোমার ব্যাপার নিয়ে ভাবো না, তুমি বড্ড বেশি জয়াকে নিয়ে আজেবাজে বলো। এদিকে পুলিশ অফিসার পার্থকে ফোন করে বলে, একবার আপনাকে প্লেনে আসতে হবে। আপনার স্ত্রীকে একটা হোটেলে উকিলের সাথে পাওয়া গেছে, অন্য পরপুরুষের সাথে। আর সবথেকে দুঃখের খবর হলো সে মারাও গেছে। পার্থকে পুলিশ অফিসার দ্রুত আসতে বলে। তখনই তার কলিগ একজন জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? তখন পার্থ বলে, তোরা বলতিস না আমি বউকে আজেবাজে বলতাম বলে। জয়া আজকে হোটেলে ধরা পড়েছে একটা অন্য লোকের সাথে, উকিল মারাও গেছে, একদিকে ভালো হয়েছে। এরপর পার্থ জয়ার ভাইকে ফোন করে সবকিছু জানায়। জয়ার পরিবারের লোকজন তো অবাক হয়ে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যে মৌ পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সূর্যের ডেড বডিটা একবার দেখার জন্য অফিসারের কাছে পারমিশন চায়। অফিসার বলে সই করতে হবে তার জন্য। তখন জয়া বলে, মৌ তুমি করে দাও, এই তো দেখতে দেবে। তখন মৌ বলে, না আমি সই করতে পারি, ওর পরিবারের লোকজনই একমাত্র সই করতে পারে। তখন জয়া বলে, সূর্য তো বলেছিল যে তার পরিবারের কেউ নেই, তাহলে কে করবে সই? মৌ বলে, আচ্ছা আমি তাকে জানিয়ে দিয়েছি, সে আসবে। এরপরে আমরা স্নেহাকে দেখতে পাই, সে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্নেহা হচ্ছে সূর্যের স্ত্রী। আজকে যেতে যেতে সূর্যের কথায় ভাবছে, তারা দুজনা সেপারেশনে ছিল, তাদের মধ্যে ডিভোর্স হয়নি। তার পূর্বে অতীতের ঘটনার কথা মনে পড়ে, সেখানে দেখানো হয় স্নেহা প্রেগন্যান্ট ছিল এবং স্নেহা অ্যালকোহল পান করেছিল বলে তার মিসক্যারেজ হয়ে গেছে। সেটা নিয়ে সূর্য খুব রাগান্বিত হয় এবং সেই জন্য সে সেপারেশনে থাকতে চায়, কারণ এটা স্নেহার খামখেয়ালিপনার জন্য হয়েছে। সে চেয়েছিল তার সন্তান জন্ম নিক, কিন্তু সেটা হয়নি। সেজন্য সূর্য স্নেহার প্রতি রুষ্ট ছিল। কিন্তু সূর্য স্থির করেছিল সে স্নেহাতে থাকবে না, সেজন্য স্নেহা ভেবেছিল তার জীবনে হয়তো অন্য কেউ আছে। সে তখন বলে, আমি যদি থাকি তাহলে অন্য কাউকে আমি কিন্তু তোমার লাইফে আসতে দেব না, আর ডিভোর্স হয়ে গেলেও ও আসতে দেব না। আর এটাও বলে, তোমাকে আমি অন্য কারোর হতে দেব না। ঘটনার পর থেকেই তারা দুজন আলাদা হয়ে যায়। এসব কথা ভাবতে ভাবতেই স্নেহা ইমোশনাল হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় পুলিশ স্টেশনে। জয়াকে বলা হয় যে এই মুহূর্তে এই শহর থেকে অন্য কোথাও যেতে দেয়া হবে, নিতে হয় ওই রিসোর্টে যেতে হবে, রিসোর্টে গিয়েই বিশেষম নিতে হবে। তখন জয়া ও মৌ সেখানেই চলে যায়। সঙ্গে সঙ্গে পুলিশও যায় সেখানে তদারকি করার জন্য। রিসোর্টে আবার জয়াকে প্রশ্ন করা হলে জয়া আগে থেকেই আতঙ্কিত হয়ে পড়ে। জয়ার বদলে মৌ সেই উত্তরগুলো দেয়। মৌ বলে, ঘটনার আগের দিন জয়া আমাদের বাড়ি এসেছিল, 3 দিন সেখানে ছিল। কথায় কথায় আমরা প্ল্যান করি যে সূর্য, আমি আর জয়া 3 জনে লং ড্রাইভে যাব, তারপর এই রিসোর্টে এসে বিশ্রাম নেব, পরের দিন সকালে বাড়ি যাব। প্ল্যান অনুযায়ী আমরা এখানে চলে আসি, কিন্তু এখানে আসার পর আমি জানতে পারি আমার পরিবারের লোক একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে ফিরে যেতে হয়। জয়ার মানসিক অবস্থা ভালো ছিল না, তাই আমি জয়া আর সূর্যকে বলেছিলাম আমাকে ছাড়াই যেন তারা এখানে থেকে যায়, তাহলে জয়ার মনটা ভালো হবে। তখন পুলিশ অফিসার বলে, আচ্ছা তো আপনি ওদেরকে মেলাতে চেয়েছিলেন? মৌ বলে, আমার পরিবারের লোক অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করার জন্য আমি এদেরকে রেখে দিয়ে আমি গিয়েছিলাম, দায়িত্ব পালন করার জন্য গিয়েছিলাম। আমি আমার বন্ধুকে হারিয়েছি, আর আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। তখন পুলিশ অফিসার বলে, আমি আপনার সাথে ঠাট্টা করিনি, নারী স্বাধীনতার নামে আপনারা যা খুশি তাই করে চলেছেন। পুলিশ অফিসার জয়ার উদ্দেশ্যে বলে, এই মহিলাকে তো দেখে বোঝাই যাবে না যে এই রাতে কাটাতে পারে অন্য পুরুষের সাথে। এরপরে পার্থ চলে আসে। পার্থ নিজেকে জয়ার এক্স হাজবেন্ড বলে পরিচয় দেয়। তখন পার্থ বলে, এরকম মেয়ের এক্স হাজবেন্ড বলে পরিচয় দিতেও আমার ঘেন্না হোক, যাই হোক ডিভোর্স হয়নি, তাহলে আপনাকে এক্স হাজবেন্ড বলা যায় না। পুলিশ অফিসাররা বলেন, বুঝতে পারছি আপনার অবস্থাটা। পুলিশ অফিসারটি বলে ওঠে, যা বলার বলুন আমাকে, আজকে রাতের মধ্যে ফিরে যেতে হবে। পার্থ বলে। অফিসার বলে, আরেকটু অপেক্ষা করতে হবে, আরেকজনও আসছে, তার সঙ্গে কথা বলতে হবে। তখন পার্থ জানায় কে আসবে। তখন মৌ জানায় যে সূর্যের স্ত্রী আসবে। জয়া জানত না যে সূর্যের স্ত্রীও আছে, সেই কথাটা শুনে অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সূর্যের স্ত্রী স্নেহা সেখানে চলে আসে। মৌ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মৌ স্নেহার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেয়। পুলিশ অফিসার বলে, স্নেহা কি সূর্যের এক্স হাজব্যান্ড? তখন স্নেহা বলে, না, আমার প্রেজেন্ট হাজব্যান্ড, আমাদের এখনও ডিভোর্স হয়নি। তখন পুলিশ অফিসার বলে, তাহলে এই মহিলাকে খারাপ ভাবছিলাম, তাহলে ওই ভদ্রলোক তো কম কিছু জান না। সুন্দরী বউ রেখে এসে পর নারীর সঙ্গে যে হোটেলে রিসোর্টে রাত কাটাতে এসেছিল,
কথাটা শুনে স্নেহা খুব অবাক হয়ে যায়, কারণ স্নেহা জানত মৌ আর সূর্য একসাথে ছিল, কারণ সূর্য হচ্ছে তার ভালো বন্ধু। কিন্তু অন্য কারো সাথে ছিল এটা স্নেহা মেনে নিতে পারে না। মৌকে জিজ্ঞাসা করে, সূর্য কার সাথে ছিল? পুলিশ জয়াকে দেখিয়ে দিয়ে বলে, আপনার হাজব্যান্ড এই মহিলার সাথে ছিল। এ সময় স্নেহা জয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। জয়া আগে থেকেই ভীত ছিল, তারপরে এরকমভাবে তাকানোতে সে আরও ভীত হয়ে পড়ে। স্নেহা জয়ার চোখের দিকে তাকাতে পারছিল না। অন্যদিকে দেখানো হয় জয়ার দাদা ও বৌদি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অজয় বলে, আমি ভাবতেও পারিনি যে জয়া মৌয়ের বাড়িতে না গিয়ে সে বোলপুরে কোনো একটা রিসোর্টে ওই উকিলের সাথে রাত কাটিয়েছে। আমাদের পার্থর কাছে মুখ দেখানোর কোনো উপায় নেই। এদিকে পুলিশ অফিসার আর রিসোর্টের আরও স্টাফদেরকে ডেকে ব্যাপারগুলো জানতে চায় যে ওরা কখন চেকিং করেছে। স্টাফরা জানায় যে ওরা 3 জন মিলে দুপুর 2টায় এসেছিল, তারপরে একজন সন্ধ্যা 6টার সময় বেরিয়ে যায়। অফিসার স্টাফদের কাছে জানতে চায় ওরা মোট কয়টা রুম বুকিং করেছিল। স্টাফরা জানায় মোট 2টো রুম বুক করা হয়েছিল। অফিসার বলে, তাহলে দুজনের একটা রুমে থাকার প্ল্যান ছিল? তখন মৌ বলে, হ্যাঁ, আমি আর জয় একসাথে একটা রুমে থাকবার প্ল্যান করেছিলাম। তখন অফিসার বলে, কার সাথে থাকার প্ল্যান করেছিল সেটা তো আমার জানা কথা না। বিবাহিত মানুষ হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে নিজে নিজে একটা হোটেলের রিসোর্টের মধ্যে রাত কাটাচ্ছে, তার মধ্যে একজন মারাও যাচ্ছে। নিজের তদারকি কাজ চালিয়ে যায়। এদিকে জয়ার দাদা ও বৌদির পৌঁছাতে দেরি হয়ে যায়। জয়ার দাদার নাম হচ্ছে অজয়। জয়া দাদা ও বৌদির সাথে পুলিশ অফিসারের পরিচয় করিয়ে দেয় এবং পার্থ বলে সেই তাদেরকে এখানে আসতে বলেছে। পুলিশ অফিসার এটা জানতে চায় যে তারা হোটেলে খেয়েছিল না, রুমে অর্ডার করেছিল। রিসোর্টের স্টাফ জানায় একটা রুমে অর্ডার নেওয়া হয়েছিল খাবার। তখন জয়া জানায় যে তারা একই রুমেতে খাবার খেয়েছে। সূর্য তাকে ডেকেছিল খাবার খাওয়ার জন্য। এদিকে পার্থ রেগে গিয়ে বলে, তোমাকে সূর্য আর কি করতে বলেছে? তখন জয়ার দাদা অজয় বলে, তুমি কোথায় আছো, কি বলছো সেটা একটু ভাবনা চিন্তা করে বলবে। আর এদিকে স্নেহা তখন উঠে এসে বলে, আমি একজন উকিল। অফিসার তাকে পারমিশনও দেয়। তখন স্নেহা জয়াকে জিজ্ঞাসা করে যে সূর্যের মৃত্যু কখন হয়েছে। তখন জয়া বলে 3:30 নাগাদ। স্নেহা বলে, রাত 3:30 নাগাদ তুমি সূর্যের সাথে এত রাতে কি করছিলে? তখন জয়া বলে, সূর্য গিটার বাজাচ্ছিল, আমি গান করছিলাম। তখন স্নেহা বলে, আমাকে কি তোমার বোকা বলে মনে হচ্ছে? স্নেহা হাতটা ছড়িয়ে দিয়ে বলে, তোমার মতো নোংরা মেয়ের হাত আমি স্পর্শ করতে চাই না। এদিকে স্নেহা জয়াকে বলে, তুমি পার নাইট কত টাকা নাও? তোমাকে কি সূর্য ভাড়া করে নিয়ে এসেছিল? তখন পার্থ বলে, আমি যখন এই কথাগুলো বলতাম তোমার খুব খারাপ লাগতো না? পার্থ অজয়কে উদ্দেশ্য করে বলে, দেখো তোমার বোন কি করে বেড়াচ্ছে। তখন অজয়ের আর কিছু বলার থাকে না, মাথায় হাত দিয়ে বসে থাকে। সমস্ত নিউজ চ্যানেলে সূর্যের মৃত্যুর ব্যাপারটা প্রকাশ করা হয়। এটাও বলা হয় সূর্য আর জয়ার পরকীয়া ছিল, তাদেরকে একসাথে বোলপুরের রিসোর্টে পাওয়া গেছে। এসব কথা নিউজে বলছিল আর পার্থর মা ঘরে বসেই সেটা শুনছিল। সেই সময় শ্রুতি সেখানে চলে আসে এবং তার মায়ের সম্পর্কে এরকম কথা শুনে সেও স্তব্ধ হয়ে যায়। এদিকে রিসোর্টে স্নেহাকে একা বসে থাকতে দেখে পার্থ সেখানে আসে কথা বলতে। স্নেহা বলে, আপনি কি জানতেন না আপনার স্ত্রী এরকম করত? পার্থ বলে, না, আমি একদিন রেস্টুরেন্টে তাদেরকে দেখেছিলাম। তখন স্নেহা বলে, শুধু কি তারা দুজনেই ছিল? পার্থ বলে, না, মৌ সেখানে ছিল উপস্থিত। তখন স্নেহা বলে, মৌ পার্থের ছোটবেলাকার বন্ধু। আর পার্থ বলে, যৌবনকালের বন্ধু হচ্ছে জয়া। পার্থর কাছে জানতে চাই যে পার্থ আর জয়ার ডিভোর্সের কেসটা কোন কোর্টে চলছে। তখন পার্থ জানায়, বারাসাত কোর্টে অ্যাডভোকেট অর্জুন রায় কেসটা নিয়ে কাজ করছে। এদিকে স্নেহা তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে জয়া আর পার্থের ডিভোর্সের কেসের পুরো ডিটেলসটা তার চাই। এর মৌ বলে, আচ্ছা, তোমার ঘরেতে ডিনার করতে যাওয়ার কি দরকার ছিল? এত রাতে তোমরা কি করছিলে? দুটো বিবাহিত নারী পুরুষ এত রাতে একসাথে ছিল, সমাজ তো নিয়ে কথা বলবে। জয়া বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তখন মৌ বলে, সূর্য একদিন আমায় বলেছিল তোমাকে পছন্দ করে। আচ্ছা, আমি তোমাকে বিচার করছি না, আমি তোমার কাছে জানতে চাইছি যে তোমাদের মধ্যে কি কিছু হয়েছিল। মৌয়ের মুখে এরকম প্রশ্নসূচক কথা শুনে জয়া অবাক হয়ে যায়। পরের দিন সকালে মনে করতে থাকে জয়া ও সূর্য গল্পই করছিল। গল্প করতে করতে গান করছিল, আর ঠিক সে সময় দুর্ঘটনা ঘটে। আর এসব নিয়ে ভাবতে ভাবতেই জয়া অজরে কাঁদতে থাকে। তখন সেখানে তার বৌদি এসে যায় আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে, কিন্তু সাড়া দেয় না। দিকে দেখানো হয় শ্রুতির বন্ধুরা তার মাকে নিয়ে খবরের চ্যানেলে যা দেখানো হচ্ছে সেসব কথা শ্রুতিকে বলতে থাকলে শ্রুতি এড়িয়ে যায়। কিন্তু তারা আবারও জানতে চাইলে শ্রুতি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এবং ঠিকমতো খাবারও খায় না।
তারপর জয়া মৌয়ের সাথে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই মৌ বলে, সূর্য তো মারা গেছে, কেসটা এভাবে মাঝপথে ছেড়ে দেয়া যাবে না। অমর্ত্যবাবু যেহেতু নিজে থেকে কেসটা লড়বে বলে কার্ড দিয়ে গেছেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা যাক। স্নেহা কেসটা নিয়ে স্টাডি করতে থাকে, আর তার অ্যাসিস্ট্যান্ট স্নেহাকে জিজ্ঞাসা করে, এটা কি আমাদের কেস? তখন স্নেহা বলে, না, এটা আমাদের কেস এখনো হয়নি, তবে কেসটা আমাদেরই হবে। স্নেহা খুব ভালো করেই জানে যে পার্থ কেসটা নিয়ে তার কাছেই আসবে। স্নেহা মনে মনে বলে, জয়াকে পথে বসাতে গেলে আমাদেরকে তার থেকে দুকদম আগে চলতে হবে। পার্থকে তার মায়ের সাথে চা খেতে দেখা যায়। তারা আলোচনা করছিল, এবার এই চেষ্টা হয়তো আমরা জিতে যেতে পারি, কারণ জয়ার পরকীয়া ব্যাপারটা সবাই জেনে গেছে। কথায় কথায় শ্রুতির কথা ওঠে, অবাধ্যতার কথা। মা বলে, ছেলেমেয়েরা যদি একটু মার না খায় তাহলে ভালো মানুষ হয় না। আবারও কেসটা সম্পর্কে তার মা জিজ্ঞাসা করলে পার্থ বলে, অর্জুন একটা ফালতু, অর্জুনকে দিয়ে লড়ব না, এবার স্নেহাকে দেব কেস লড়ার জন্য। আমার গোছানো সংসার ভেঙে দিয়েছে, তাকে পথে বসিয়ে ছাড়ব। আর বাড়িতে গিয়ে জয়া দেখে যে তার বোন টিয়া তাকে কথা শোনাচ্ছে। শুধু টিয়া নয়, বাকি সকলেই তাকে কথা শোনাতে বাকি রাখে না। বৌদি এতদিন তাকে সাপোর্ট করছিল, এই ঘটনার পর তার বৌদির থেকেও তাকে একটা কথা শুনতে হয়। তারপরে দেখানো হয় সে স্নানের ঘরে গেছে, স্নান করছে। দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। সেখানে দেখানো হচ্ছে যে পার্থ ফোন করেছে স্নেহাকে তার কেসটা লড়ার জন্য। স্নেহার সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু সকালে স্নেহা বারণ করে দেয় সন্ধ্যায় তার সঙ্গে দেখা করবে বলে। পার্থ মনে মনে বলতে থাকে তার কেসটা লড়ার ইচ্ছা আছে, কিন্তু সে প্রথমে পাত্তা দিতে চাইছে না। এরপর দেখানো হয় যে জয়া তার বাবাকে খাবার খাওয়াচ্ছে আর ছোটবেলাকার মতন পাখির গল্প শোনাচ্ছে। সব পাখির একই দশা, সবাই খাঁচা ভেঙে মুক্ত হতে চায়। জয়াও বুঝতে পারে যে তাকেও এবার মুক্ত হতে হবে এই মায়াবন্ধন থেকে, এবার নিজের জন্য লড়াই করতে হবে। জয়া মৌর সাথে দেখা করে মৌকে বলে যে আমার একটা থাকার জায়গার খুব প্রয়োজন। ও বলে, আমার সঙ্গে তুমি থাকতে পারো, কিন্তু জয়া জানায় না, আমি আর কারো সঙ্গে থাকতে চাই না, তুমি আমার পাশে আছো, এটাই আমার পক্ষে অনেক। তখন মৌ বলে, আমার একটা বাড়ি আছে, আমি সেটা বিক্রি করব ভাবছিলাম, কিন্তু এখনো লোক পাইনি, ততদিন পর্যন্ত তুমি ওই বাড়িতে থাকতে পারো। দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় যে পার্থর সঙ্গে টিয়া দেখা করতে যায়। ফোনের মাধ্যমে টিয়া তাকে জানায় জয়া আর মৌ অমর্ত্য সেন গুপ্তের সঙ্গে দেখা করতে চায়। সূর্য আমার কেস হ্যান্ডেল করছিল। অমর্ত্য তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি খাবে। তখন জয়া সেই সূর্যের কথাটা মনে করে যে সূর্য শিখিয়েছিল নিজে কি খাব সেটা নিজেকেই ঠিক করতে হবে। সেই জন্য জয়া কফি বলে। তারপরে পুরো ব্যাপারটা মানে কেসটা অ্যাডভোকেট অমর্ত্যবাবু শোনেন, ওদেরকে চিন্তা না করতে বলেন, তাদের অনেক বেশি মনোবল বাড়িয়ে তোলেন। আর এদিকে স্নেহার সঙ্গে দেখা করতে যায় পার্থ। তারা সমস্ত ব্যাপারে আলোচনা করে। পার্থকে বারণ করে দেয় যেন সে পাবলিক প্লেসে অন্য কোনো মেয়ের সাথে দেখা না করে। তখন স্নেহাকে পার্থ জানায় যে জয়ার বোন টিয়া তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু স্নেহা একদম সরাসরি না করে দেয়, বলে যদি দেখা করতেই হয় তাকে বাড়িতে এসে সবার সামনে দেখা করতে বলো। স্নেহার অফিস থেকে বেরিয়ে পার্থ টিয়াকে কল করে বলে যে তুমি বাড়িতে এসে দেখা করো, আমি বাইরে দেখা করতে পারবো না। টিয়া প্রথমে রাজি হয় না, তারপরে রাজি হয়ে যায়। স্নেহার কথা মতো তাকে বাড়িতে ডেকে নেয়। টিয়া, তোমাকে কি জয়া পাঠিয়েছে? পার্থ জিজ্ঞাসা করে। আপনি কি জানেন না আমার বোনের সাথে আমার সম্পর্ক কেমন? টিয়া বলে অভিমান করে চলে যেতে থাকে, কিন্তু তখন পার্থ তাকে বসতে বলে। জিজ্ঞাসা করে সে কি বলতে এসেছে। তখন টিয়া ফোন থেকে জয়ার একটা ছবি বার করে দেখায়। অনেক দিন আগেকার একটি ছবি, যখন সূর্য একে বাড়িতে ড্রপ করতে এসেছিল তখন তুলেছিল টিয়া এই ছবিটি। পার্থ মনে মনে খুশি হয়, কারণ এটা প্রমাণের জন্য দরকার ছিল। পরের দিন সকাল থেকে জয়াকে আর বাড়ির লোক খুঁজে পায় না। পরে জানা যায় বাবাকে বলে গেছে জয়া সে কোথায় যাচ্ছে। শোনা মাত্রই তার বৌদি ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে না জয়া। কোর্টের দৃশ্য দেখানো হয় যেখানে স্নেহা কেসটা ওপেনিং করে এবং সাইকোলজিস্ট ডেকে পাঠায়। নানা রকমের কথার ফাঁকে সাইকোলজিস্টের কাছ থেকে নিজের কথাটা আদায় করে নেয় সে। এরপর বোলপুরের হোটেলের মালিককে ডাকা হয়, তাকে ডিটেইলসে সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয় এবং সে বলে যে ভোররাতে সূর্য মারা যায়। আর সূর্যের মৃতদেহ যখন তারা প্রথম দেখে তখন জয়ার কোলে মাথা রেখেছিল এবং জয়া তখন খুব কাঁদছিল। নানান কথা জিজ্ঞাসার মাধ্যমে এটাই বোঝাতে চাওয়া হয় যে জয়া একজন মানসিক রোগী এবং একটি চরিত্রহীন নারী। কোর্টের হেয়ারিংয়ের পর পার্থ আর স্নেহা তার চেম্বারে বসেছিল।
তখন পার্থ টিয়ার দেওয়া সেই ছবিটি দেখায় স্নেহাকে এবং বলে এবার থেকে যা যা পাবে সেটা যেন সঙ্গে সঙ্গে স্নেহাকে পাঠানো হয়। এদিকে অমর্ত্যবাবু মৌকে আর জয়াকে বোঝাচ্ছিল এত তাড়াতাড়ি যেন হাল না ছেড়ে দেয়, তাদের হারানোর কিছুই নেই এখন। জয়া বলে আমি আর সহ্য করতে পারছি না। তখন অমর্ত্যবাবু তার মেয়ের ছবিটা দেখিয়ে বলে অমর্ত্যবাবুর মেয়ে নাকি ক্যান্সারে আক্রান্ত ছিল, তাকে কেমো দেওয়ার সময়ও সে হার মানেনি। তাই তোমাকেও আমি বলবো কখনো হার মানার কথা তুমি মাথায় এনো না, কারণ তোমার পথ অনেক। সেদিন মৌ তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সেখান থেকে বেরোনোর সময় মৌ তাকে সাবধানে থাকতে বলে এবং বাড়ির দরজা জানলাগুলো যেন ভালো করে লক করে নেয়। মৌ চলে যাওয়ার পর পাড়ার ওই বখাটে ছেলেগুলো বিভিন্ন রকম কমেন্ট করতে থাকে জয়াকে। জয়া তারপরে অনেক ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু সেই বখাটে ছেলেগুলো কাচের বোতল ছুঁড়ে মারা, জয়াকে নানা রকমের ইঙ্গিত করা বা কলিং বেল বাজানো, তা সত্ত্বেও ভয়ে জয়া ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং বেরোনোর সময় পাড়ার এক কাকিমার সঙ্গে আলাপ হয়। কাকিমাটা জিজ্ঞাসা করে সে ভাড়াটিয়া কিনা, কারণ ভাড়াটিয়ারা পাড়াতে এসে পাড়াটাকে নষ্ট করে দেয়। তারপর জয়া আগের দিনের ঘটনাটা মাথায় রেখে বলে পাড়াটা এমনিতেও সেভ না, ভাড়াটিয়ারা আর বেশি কি নষ্ট করতে পারবে। এই বলে জয়া চলে। নেহা কোর্টে আবার নিজের বক্তব্য পেশ করে, সঙ্গে সাক্ষীও আনে, যেখানে জয়াকে মানসিকভাবে অস্থির প্রমাণ করতে চায় তার দাদা আর বৌদির কথাবার্তার মাধ্যমে। এরপর জয়াকে কোর্টের মধ্যে অপদস্থ করতে তার অবৈধ সম্পর্কের কথা প্রমাণ করতে চায় টিয়ার, সেই ছবিটা দেখিয়ে, যেটাকে কোর্টে যেভাবেই হোক চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছিল। পরে অমর্ত্য আর চুপ থাকে না, শান্তভাবে জয়ার কাছ থেকে তার বয়সটা জানতে চায়। জয়া উত্তর দেয় ৩৮। অমর্ত্য জিজ্ঞাসা করে তুমি কি একা কখনো বাইরে গিয়েছ? উত্তরে জয়া বলে হ্যাঁ, মেয়েকে স্কুলে দিতে গেছি, নিজের কাজে গেছি। তখন অমর্ত্যবাবু কোর্টের উদ্দেশ্যে বলে একটা ৩৮ বছরের মহিলা যদি তার বন্ধুবান্ধবদের নিয়ে কোথাও গল্প করে বা কিছু, তাহলে সেটাকে কোনো অবৈধ সম্পর্ক বলা চলে না। আর সূর্য যেহেতু জয়ার কেসটা হ্যান্ডেল করছিল, তার সঙ্গে দাঁড়িয়ে কথাবার্তা বলা বা রেস্টুরেন্টে খাবার খাওয়া, এটা কোনো বিশেষ কিছু ব্যাপার নয়। কাজের কথা বাদ দিয়ে যদি একজন ছেলে ও মেয়ে বাইরে কোথাও কথা বলে, তাহলে তাদের চরিত্র বিশ্লেষণ করা কি আমাদের ঠিক হবে? এই কথা শুনে সকলেই চুপ হয়ে যায়। জয়া একা বসে চা খাচ্ছিল, তখন অমর্ত্যবাবু এসে বলেন যে তুমি কান্না করে ভেঙে পড়লে তো হবে না, শক্ত হাতে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আর তোমার মেয়ের কাজটি পেয়ে যায়, তুমি মেয়েকে মানুষ করবে কি করে? তার জন্য তো টাকার প্রয়োজন, ভালো রকম খোরপোশ নিতে হবে। হঠাৎ জয়ার বাবার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। জয়ার বৌদি জয়াকে ফোন করতে গেলে জয়ার দাদা অজয় তাকে বারণ করে। সবাই মিলে তার বাবাকে হসপিটালে ভর্তি করে। যখন জয়া এনজিওতে কাজ করছিল, তখন তার বৌদির কল আসে এবং তাকে হসপিটালে যাওয়ার জন্য বলে। জয়া দৌড়ে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে তার বাবা মারা গেছেন। জয়ার এটা ভেবে রাগ হচ্ছিল যে জয়ার পরিবারের লোকজন জয়াকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। এরপর যখন জয়া চলে যাচ্ছিল, তখন তার দাদা অজয় তাকে বলে এগিয়ে দেব কি? জয়া বিরক্তির সাথে বলে না, তোমাকে এগিয়ে দিতে হবে না, তবে ৪ দিন পর তুমি আসতে পারো। কথাটা শুনে অজয় অবাক হয়ে যায়। এদিকে দেখানো হয় চতুর্থ দিন জয়া তার বাবার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করছে। সেখানে স্নেহা এসে পাড়ার লোকের সামনে অকথ্য ও নোংরা ভাষায় কথা বলে, এমনকি বলে যে তার পরকীয়া আছে, সেই বোলপুরের রিসোর্টে গিয়ে রাত কাটায়, আর যার সাথে গিয়েছিল সে মারাও যায়। তখন জয়া বলে সে বাঁচাতে চেয়েছিল সূর্যকে, কিন্তু সে কিভাবে বাঁচাতো? সে তো ড্রাইভিং জানত না। সূর্য দেখিয়েছিল হাত দিয়ে গাড়ির চাবিটা নিতে এবং হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সে তো পারেনি। পরে স্নেহার নোংরা কথার উত্তরে জয়া চুপ থাকে না, বরং বলে অনেক নোংরা কথা শুনেছি আর না। এরপর সে স্নেহাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। বাধ্য হয়ে স্নেহা সেখান থেকে চলে যায়। কোর্টে অমর্ত্য সেই কাজের মহিলাটিকে সাক্ষী হিসেবে রাখে, কিন্তু আগের তারিখে সেই মহিলাটি বলেছিল যে জয়া নাকি কাজেতে অনেক ভুল করে। এরপর অমর্ত্যবাবু তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, আচ্ছা, তুমি তো অনেক বাড়িতে কাজ করো, আর বাড়িতেও কাজ করো, তাহলে তুমি কি কখনো কিছু ভুল করো না? উত্তরে সেই মহিলাটি বলে, হ্যাঁ, আমিও অনেক কিছু ভুলে যাই। তখন অমর্ত্যবাবু বলেন, বাড়ির মহিলারা যতই বাড়িতে কাজ করুক না কেন, তাদের ভুল হতেই পারে, কারণ একসাথে কাজ করতে গেলে অনেক কিছু ভুল হওয়া স্বাভাবিক। তা বলে সেটাকে পাগলামির লক্ষণ তো বলা যায় না। এরপর জয়ার শাশুড়িকে ডাকা হয়, কারণ আগের সাক্ষ্যে তিনি বলেছিলেন যে জয়া নাকি সবসময় মুখ ভার করে বসে থাকে। এবারে যখন তাকে সাক্ষীতে ডাকা হয়, তখন জয়ার শাশুড়ির কাছ থেকে
খুব কৌশলে অমর্ত্যবাবু প্রমাণ করে দেন যে আগের সাক্ষীটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। এরপর অমর্ত্যবাবু বলেন যে গৃহপ্রবেশের দিন পার্থর বন্ধুরা এসেছিল, জয়াকে এমনভাবে কথা শুনিয়েছে যা বলার মতো নয়। এরপর সেই 3 জন সাক্ষীকে ডাকা হয়। তাদের জিজ্ঞাসা করা হলে তারা বিস্তারিতভাবে সবকিছু খুলে বলে। সেদিন বলা হয়েছিল যে ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের। জয়া সামান্য ভুল বলাতে পার্থ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। সাক্ষীরা জানায় যে সেদিন পার্থের ব্যবহার মোটেও ঠিক ছিল। অমর্ত্যবাবু অজয়কে জিজ্ঞাসাবাদ করে। অজয় উত্তরে বলে যে হ্যাঁ, জয়া শ্বশুরবাড়ির সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু সে জয়াকে বলেছিল আগে ডাক্তার দেখিয়ে নিতে, তারপরে সে কথা বলবে। তখন যান এবং বলেন, এটা শুধু তোমার বাড়ি নয়, সেখানে যাওয়ার জন্য ডক্টরের সার্টিফিকেটের কি দরকার। তিনি আরও বলেন, আচ্ছা, তোমার বোন যখন কত কথা বলতে চেয়েছিল তখন তো তুমি শোনোনি, আর এখন বোনের উপরে দোষ দিচ্ছ? এটা তো পার্থেরও সমস্যা হতে পারে। এরপর অজয়ের আর কথা বলার সুযোগ থাকে না। তখন অমর্ত্যবাবু জয়ার বৌদিকে ডাক দেন একটি ঘটনার ব্যাপারে জানতে। তিনি জানতে চান অমর্ত্য একদিন রেগে গিয়ে যে অকথ্য ভাষায় কথা বলেছিলেন সেই কথাগুলো কী ছিল। জয়ার বৌদি সেই কথাগুলো বলেন এবং এও বলেন যে ওই পরিস্থিতিতে যে কেউ থাকলে তেমনই রাগ করত। তবে হ্যাঁ, শ্রুতি সেদিন সামনে এসে গিয়েছিল, সে লক্ষ্য করেনি এবং তিনিও লক্ষ্য করেননি, না হলে হয়তো এমনটা হতো না। যখন শ্রুতি চিৎকার করে তখনই তারা লক্ষ্য করে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। তখন অমর্ত্যবাবু জিজ্ঞাসা করেন যে জয়া যায়নি কেন। বৌদি উত্তরে বলে যে তাকে ধরে বেঁধে ঘরের মধ্যে রাখা হয়েছিল। পরের দিন সকালে ঘরের দরজা খোলা হয়, আর পার্থ হুমকি দিয়েছিল যে এই ঘরের দরজা যে খুলবে সে তার ব্যবস্থা নেবে। অমর্ত্যবাবু প্রমাণ করে দেন যে কিভাবে জয়ার উপরে অমানবিক অত্যাচার করা হতো, আর জয়ার বিরুদ্ধে যে ডোমেস্টিক ভায়োলেন্সের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল সেটাও ভুল, কারণ সেটা ভুলবশত হয়ে গিয়েছিল, ইচ্ছাকৃতভাবে নয়। ব্রেক টাইমে অজয় জয়ার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে, যেভাবে কেসটা চলছে মনে হচ্ছে তুমি জিতে যাবে। তাকে বাড়ি যেতে বললে সে তখন বলে, হ্যাঁ, কেসটা শেষ হোক, দেখি একদিন বাড়ি থেকে ঘুরে আসব। এটা থেকে বোঝা যায় যে সে আর আগের বাড়িতে ফিরতে চায় না। এদিকে একজন ইন্সপেক্টর এসে অমর্ত্যবাবুকে একটি পেন ড্রাইভ দিয়ে যান, সেদিনকার ঘটনার পেন ড্রাইভ। এরপর ব্রেক টাইম শেষ হয়ে গেলে পেন ড্রাইভটা চালিয়ে সেই ঘটনার ফুটেজের ভিডিওটা দেখানো হয়। সেখান থেকে পার্থর মৌখিক নির্যাতনের ভার্বাল অ্যাবিউজ কথা প্রমাণ হয়ে যায়। সেই ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছিল তা সবাই শোনে এবং এতে স্নেহা লজ্জা পায়। এরপরে প্রমাণ হয়ে যায় যে মৌখিক নির্যাতনের কেসটিও ঠিক ছিল। এবারে অমর্ত্যবাবু প্রমাণ করে দেন যে পার্থ নিজেই মানসিকভাবে অসুস্থ। এই অসুল কারণ হচ্ছে পার্থের অতীত। তার বাবাও তার মাকে মারতেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতেন, কিন্তু তার মা ও ঠিক জয়ার মতো নীরব ছিলেন, কখনোই তার প্রতিবাদ করেননি। পার্থর মা অত্যাচারের শিকার হয়েছেন। এসবের কারণেই পার্থের মন এমন হয়ে গিয়েছে। তাই অমর্ত্যবাবু পার্থের শাস্তির বদলে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য কোর্টকে অনুরোধ করেন এবং সেই সঙ্গে জয়া যাতে তার মেয়ের সঠিক তত্ত্বাবধান, কাস্টাডি ও ভরণপোষণ এলিমনি পায় তার চেষ্টা করেন। এরপর শোনার পর জর্জ পার্থ ও জয়াকে জিজ্ঞাসা করতে চান, আপনাদের কি কিছু বলার আছে? পার্থের কিছু বলার না থাকলেও জয়া বলে, আমি স্নেহার মিথ্যে কথা বলি, আমাদের মধ্যে সত্যি সম্পর্ক ছিল। সম্পর্কটা প্রেমের সম্পর্ক ছিল না, বন্ধুত্বের সম্পর্ক, ভালো চাওয়ার সম্পর্ক। হ্যাঁ, তবে আমিও তার ভালো চাইতাম, তবে তার আমি কোনো উপকার করতে পারিনি শেষ পর্যন্ত, কারণ আমি ড্রাইভিং জানতাম না, তাকে আমি হসপিটালে নিয়ে যেতে পারিনি। এটা আমার আফসোস সারা জীবন থাকবে। আর আমি একজন ভালো বন্ধু ও পরামর্শদাতাকে হারিয়ে। আমাকে বুঝিয়েছিল যে মেয়েদের উপর হওয়া অত্যাচারে মেয়েদের লজ্জা পাওয়া উচিত না, লজ্জা তাদের পাওয়া উচিত যারা অকারণে নিরীহ মেয়েদের উপর অত্যাচার করে। পার্থর কাছে গালিগালাজ শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছিল। আমি ভেবেছিলাম যে ছেলেরা হয়তো এমনই হয়, কিন্তু স্নেহাকে দেখে বুঝলাম শুধু ছেলেরাই নয়, মেয়েরাও অনেক সময় এরকমই হয়। আর তার এরকম কথা শুনে সবাই চুপ হয়ে যায়, আর জয়ার পরিবারের লোক অবাক হয়। জয়ার এই কনফিডেন্স আর সাহসের পিছনে তার পরিবার নয়, বাইরের কিছু মানুষের হাত ছিল। তারা হলো মৌ, সূর্য আর অমর্ত্য। জয়া কোর্টে বলে, আমার এলিমনির এর প্রয়োজন নেই, সে শুধু মেয়েকে চায়। তবে পার্থ চাইলে মেয়েকে কিছু দিতে চাইলে দিতে পারে। জয়াকে শ্রুতির কাস্টডিটা দিয়ে দেয়, আর সেই সঙ্গে পার্থকে 1,30,000 টাকা জরিমানা আর মেন্টাল কাউন্সেলিংয়ের অর্ডার দেওয়া হয়। আর ওয়েব সিরিজ এখানেই শেষ হয়ে যায়। লজ্জা সিরিজটি আমাদের শেখায়, যখন নারী সাহসী হয়ে দাঁড়ায় তখন সে শুধু প্রতিশোধই নেয় না, বরং সমাজের অন্ধকার দিকগুলোও প্রকাশ্যে আনে। আপনি কি মনে করেন জয়া ঠিক করেছে?
কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং এমন আরও সিরিজের এক্সপ্লানেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।